এই বছরে সব কিছুই আমাদের লাইফে ভীষণ স্পেশাল, কারণ ঈশান এসছে যে আমাদের লাইফে। তাই এবছরের কোনো স্পেশাল অকেশন আমি রেকর্ড করব না, ব্লগ বানাবো না, সেটা তো হতেই পারে না। কারণ এইগুলো যখন ও বড় হয়ে যাবে, ও যেমন দেখতে পারবে, তেমন ও তো আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে এই ভিডিওগুলো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ আর্টফুলি। আমি সঙ্গীতা, নেদারল্যান্ডে থাকি। যারা নতুন ব্লগ দেখছেন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে দিওয়ালির উইকেন্ডের পুরো উইকেন্ডটার ব্লগ নিয়ে চলে এসেছি। এই ভিডিওগুলো মেমরি হিসেবে বানিয়ে যেমন আমি খুব আনন্দ পাই, তেমনই আপনাদের সাথে শেয়ার করেও ভীষণ আনন্দ পাই। তো চলুন ব্লগটা শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগটা একটু লেন্দি হয়ে গেছে, যেহেতু আমি পুরো উইকেন্ডটার ব্লগ শেয়ার করেছি। তো আশা করছি আপনারা বোর হবেন না, আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা আমি শ্যুট করতে আরম্ভ করেছিলাম দেওয়ালির দুপুর বা বিকেল বলতে পারেন। এখানে দেওয়ালি বলতে কিন্তু আমি দীপাবলি বা কালী পুজোর দিনটাকেই বুঝিয়েছি। তো কালী পুজোর মোস্ট প্রবাবলি ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দুপুরের পর থেকে আমি এই ব্লগটা শ্যুট করতে শুরু করেছি, আর পুরো উইকেন্ড জুড়ে আমি সানডেতে গিয়ে ব্লগটা শেষ করেছি। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী কালী পুজোতে যে নিরামিষ খেতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, বাট আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। আর মা কালীর কাছে পাঠা বলি হয়, মাছ ভোগও হয় অনেক জায়গাতে। তো আমি নিজে খুব কনফিউজ ছিলাম যে আমি কী করব, মাছ খাবো না নিরামিষ খাবো। পুজোর আগে আবার আমিষটা খেতে খুব মনও চাইছিল না। তো আর সমীরণ বেশ কিছুদিন ধরে নিরামিষ ভুনা খিচুড়ি খাওয়ার জন্য আবদার করেছে। তো ভাবলাম নিরামিষ ভুনা খিচুড়িটাই বানানো যাক, পরে দরকার হলে রাতে একটু মাছ ভেজে নেওয়া যাবে। তো ফাইনালি আমি আলুর টমেটো সব কিছু কেটে নিয়েছিলাম, আদা ঘষে নিয়েছিলাম। এবার খিচুড়ির জন্য মুগ ডালটা ভেজে নিয়ে চাল ডাল ভিজিয়েও রেখেছিলাম। আর কাবলি ছোলা সেদ্ধ করা ছিল আমার কাছে ফ্রিজে খানিকটা, ওটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আজকে ভুনা খিচুড়িটা একটু ডিফারেন্টভাবে করব, কাবলি ছোলার ভুনা খিচুড়ি। ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয়, একটানা রান্না করা যায় না যদি সে জেগে থাকে। তো ঈশান এখন জেগে আছে, আর আমি কি করেছি, রান্নাঘরের অপোজিটে ওর যে রকিং চেয়ারটা সেটাকে আমি রেখে দিয়েছি। তাই আমি যখন রান্নাঘরে কাজ করি যাতে ওকে মাঝে মাঝে উকি দিয়ে দেখতে পারি। তো সেখানেইও ছিল, আর রাইমসও চালিয়ে দিয়েছে। কিন্তু যা হয়, বাচ্চারা একা বেশিক্ষণ থাকতে পছন্দ করে না। তো ও বোর হয়ে গিয়ে কান্নাকাটি শুরু করেছিল, তাই ওকে একটু শান্ত করে আসলাম। আর এখানে আমি প্রেশার কুকারেই ভুনা খিচুড়ি করবো, মাপ মতো জল দিয়ে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আমি কাজু কিশমিশটাকে ভাজিনি, কারণ এগুলো অলরেডি হালকা রোস্টেড থাকে, সেইরকমই প্যাকেট। আমি ভুনা খিচুড়ি রান্নার সময় একটু মিষ্টি আর ঘি দিতে ভুলে গেছিলাম, তো সেটা প্রেশার কুকার খুলে এখন দিয়ে দিলেও হবে, গরম অবস্থায় মিলে যাবে। বাট ঘি যদি আগেও দেওয়া হয়, রান্নাটা হওয়ার পরে খিচুড়ি বা ভুনা খিচুড়ি পোলাও সবের মধ্যেই একটু ঘি যদি শেষে দেওয়া যায়, তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটা অনেকটা ভালো থাকে, স্বাদটাও অনেক বেশি হয়। এভাবে কিন্তু যারা করেন শেষে দেন না, তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আমার কথায়। আর আমি এখানে করছি আপেলের চাটনি। আপেলের চাটনিটা আমি বানিয়ে রাখছি অ্যাকচুয়ালি কালকের জন্য। আজকেও হয়তো একটু খেতে ইচ্ছে করলে খাওয়া যেতে পারে খিচুড়ির শেষে। আর কালকে বানিয়ে রাখছি কেন, ক্রমশ প্রকাশ্য। কালকে আমার বন্ধু আসবে, তো দেখা যাক কালকে কী করি, কী হয়, কত মজা করি। তো এখানে আমি ঈশানের খাবারটাও বানিয়ে নিয়েছি। ঈশান দুপুরবেলা লাঞ্চে যেটা খায়, তো সেটাও বানিয়ে নিয়ে আমি এখন ওকে খাওয়াতে চলে এসেছি। ঈশান কোনোদিনই একটানা খায় না, কারণ একদম যখন সলিড শুরু করেছিলাম ও খুব ভালোভাবে খেয়ে নিত। বাট আজকাল মানে বেশ কিছু দিন হলো ও একদমই মানে ইজিলি খায় না, ওর খেতে অনেকটা টাইম লাগে। তো আমি কি করি, কাজ করতে করতেই ওকে খাওয়াই। তো ওকে খানিকটা খাইয়ে আমি আবার চলে এসেছি, ও এখন ব্রেক নিচ্ছে। তো চাটনিটা অলমোস্ট হয়ে গেছে, তো সব মশলা টশলা দিয়ে যা যা দেওয়ার দিয়ে আমি এখন নামিয়ে দিলাম চাটনিটাকে। এবার আমি
আরেকটা কড়াইতে ঘি বসিয়ে একটা মিষ্টি আইটেম করব, সেটা হলো সিমাইয়ের পায়েস, সেটাই বানিয়ে ফেলবো। তো ঘিটাতে দিয়ে ঘিটা গলে যাওয়ার পরে সিমাই দিয়ে ভেজে নেব। আর ওদিকে আমি একটু একটু করে কিন্তু ঈশানকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধেও হয়ে গেছে। আমরা দেওয়ালির লাইট আগে থেকেই দিয়ে সাজিয়ে রেখেছিলাম ঘরে, তো সেগুলো আমি অন করে দিয়েছি, না হলে আগে থেকে না রাখলে আজকের দিনের দিন করা তো মানে একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। আর এদিকে ঈশান দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল, সে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর সে কিছুতেই বিছানায় একা শুয়ে থাকবে না। তো তাকে কোলে নিয়েই এখন আমায় কাজ করতে হবে, কারণ কিছুক্ষণ সময় তাকে শান্ত না করা পর্যন্ত তাকে কোথাওই বসানো যাবে না। যদিও দেওয়ালি চলে গেছে, তবুও সবাইকে জানাই অনেক শুভকামনা বা শুভেচ্ছা যে কোনো সময় জানানো যায় বলে আমার মনে হয়, কারণ এগুলো হলো ভালো জিনিস, ভালো প্রেয়ের। তো আশা করব সবার দেওয়ালি ভীষণ ভালো কাটিয়েছেন, আপনারা ভীষণ সুস্থ এবং সুন্দর একটা দেওয়ালি কাটিয়েছেন। এখন সন্ধেবেলার সমস্ত জায়গাতে আমি আগে থেকেই ক্যান্ডেলগুলো বসিয়ে এরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছিলাম প্রদীপের ওপর ক্যান্ডেল দিয়ে, এখন খালি জ্বালিয়ে দিচ্ছি। আর সমীরণ ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছে, আমার এখনও স্নান হয়নি, কারণ ঘরের কাজ এখনও কিছু বাকি, সেগুলো সেরে লাস্টে স্নান করে একেবারে আমি রেডি হয়ে নেবো বাইরে বেরোনোর জন্য। পায়েসটা সেট হওয়ার জন্য যে পাত্রে সার্ভ করব সেই পাত্রগুলোতে সেট করে রেখে দিলাম ঢেলে, আর ওপরে একটু কাঠবাদামের কুচি দিয়ে সাজিয়ে দিলাম। আর একটা চিংড়ি মাছের পদ কাল বা পরশু খাওয়ার জন্য বানাবো, সেটা আমি এখন ম্যারিনেট করে একদম রেখে দিচ্ছি, এটা আমি জাস্ট পরে মাইক্রোওয়েভে ভাপিয়ে নেবো। সেটা হলো চিংড়ি ভাপা, এটাতে আমি সর্ষে পোস্ত, নারকেল, টক দই সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর দিয়েছি কাসুন্দি, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা, কাঁচা হলুদের গুঁড়ো, কাঁচা হলুদ না, এমনি নর্মাল যে হলুদের গুঁড়ো সেটা দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিলাম। আশা করি আমি কিছু ভুলে যাইনি বলতে। আর এই চিংড়ি ভাপার রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল দুটোতেই আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালী পুজোর দর্শনের উদ্দেশ্যে। আর এই কালী পুজোটা হচ্ছে আমাদের বাড়ির একদম নেবারহুড বলা যেতে পারে, বাড়ি থেকে ঠিক 5 মিনিট লাগে পৌঁছতে। নেদারল্যান্ডে একমাত্র প্রথম সর্বজনীন কালী পুজো। আর আমি যে আজকে শাড়িটা পরে এসেছি, যে লাল বেনারসিটা, সেটা কিন্তু আমার বিয়ের বেনারসি, তাই শাড়িটা খুবই স্পেশাল আমার কাছে। বিয়ের পর থেকে বহু বছর এটা কলকাতায় আমার শ্বশুরবাড়ির আলমারিতে পড়েছিল, তারপরে লাস্টবার আমার ভাইয়ের বিয়েতে গিয়ে পরেছিলাম একবার, তারপরে আমি নিয়ে আসি এটা, কারণ ভাবলাম যে এটা শুধু শুধু রেখে দিয়ে আলমারিতে পরে থাকা ছাড়া, নষ্ট হওয়া ছাড়া আর কোনোই কাজ নেই। তো এখানে
পুজোতে অন্তত পড়তে পারবো, কারণ এখানে পুজোতে অনেকেই বেনারসি পরে, তো আমারও দেখে শখ হয়েছিল, তো নিয়ে এসেছিলাম তাই। আর বাড়ি এসে এই মাছের ফিলেট, ম্যারিনেটেড ফিলেট আমার কাছে ছিল, তো সেটাই ফ্রাই করে নিয়ে আর একটু পাঁপড় সেঁকে নিয়ে আমরা খেতে বসে যাচ্ছি। ঈশান এখন গভীর ঘুমে, ওরকে ডিনার করিয়ে নিয়েই আমরা বেরিয়েছিলাম। এখন রাত্রে আমরা যখন শোবো তার আগে ও জাস্ট একবার দুধ খাবে, ঘুমের মধ্যে ওকে খাইয়ে দেবো, ও আবার ঘুমিয়ে পড়বে। আর এখন আমরা অনেক দিন পরে একটা সিনেমা চালিয়ে সিনেমা দেখতে দেখতে খাচ্ছি। বহু দিন হয়ে গেছে, আজকাল টিভি দেখার সময়ই হয় না আমাদের। এটা নেক্সট ডে। আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ডিমের একটা জিনিস হবে। আর এখানে কড়াই বসিয়ে মাটন ম্যারিনেট আমি করে নিয়েছি, তো মাটনটা বসাবো। আর ফুড প্রসেসারে বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটা আমার আজকে শুধু মাংসে না আরেকটা রান্নাতেও লাগবে, তো ওই জন্য হাতে না কুচিয়ে একেবারে কুচিয়ে নিয়েছি। তো আরও খানিকটা পার্পল পেঁয়াজও আমি করে নিচ্ছি, কারণ ওই পেঁয়াজটা একটু কম হয়েছে। আর আরেকটা যে রান্না তাতে দুরকম পেঁয়াজ মিশিয়ে দেবো, সেই জন্যই এইটা করে নিলাম। আর মিক্সার গ্রাইন্ডারেও আমি টমেটো, আদা, রসুন সমস্ত পেস্ট করে নিলাম, নিয়ে এবার মাংসের মশলাটা কষিয়ে নেবো। আর আজকে যেহেতু কষা মাংস করবো, যদিও আলু দিয়ে, তবু সেই জন্য আমি লোহার কড়াইতে করছি, কারণ লোহার কড়াইয়ের মতন কষা মাংস কিন্তু অন্য কোনো বাসনে হয় না। একই সাথে আমি আরেকটা যে রান্না করব বললাম, সেটার জন্য আরেকটা লোহার প্যানে বসিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, কারণ এই রান্নাটা অনেকটা পেঁয়াজের প্রয়োজন। আমি এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা একসাথে ফুড প্রসেসারে দিয়ে দিয়েছিলাম, কারণ সবগুলোই ভাজা ভাজা করতে হবে, আর কোনোটাই আমার জাস্ট মিন্স করে নিয়েছি, কোনোটাই একদম পেস্ট আমার দরকার নেই রান্নার জন্য। আর ঈশানের জন্য সালমন মাছটা যে ভাজতে বসিয়েছিলাম, ওটা ঈশানের জন্যই, স্যামন দিয়ে একটুখানি সবজি দিয়ে ওর জন্য ঝোল করব। আর ওকে এখন কোলে নিয়েই কাজ করতে হচ্ছে, কারণ ও এমনিতে থাকতে চাইছে না কিছুতেই। আরেকটা যে রান্না করব বলছিলাম, সেটা হলো টুনা মাছের ঝুড়ো, জাস্ট লাইক লোটে মাছের ঝুড়ো, যেমন আমরা দেশে লোটে মাছের ঝুড়ো খাই সেরকমই। এখানে যেহেতু টুনা মাছটা ইজিলি অ্যাভেলেবেল, এই টুনা মাছের টিনগুলো, তো এটা দিয়ে কিন্তু ঝুড়ো বানালে বেশ ভালো লাগে খেতে আর কি। টুনা মাছটা অবশ্য আজকের জন্য বানাচ্ছি না, এটা হবে কালকে দুপুরে। চিংড়ি মাছ আর টুনা মাছ দিয়ে এই দুটো মাছই কালকে দুপুরের জন্যে। আর আজকে রাতের জন্য হচ্ছে পোলাও আর মাংস, কষা মাংস আর পোলাও। তো কষা মাংসটা আমি কষতে থাকছি একটা দিকে, আর একটা দিকে টুনা মাছটা করে রাখছি, কারণ সবাই এসে গেলে কালকে আমি যদি এইসব রান্না নিয়ে বসি, এক তো ঈশানকে নিয়ে আমাকে খুবই ব্যস্ত থাকতে হয়, তারপরে যদি রান্না করতে যাই বেশি, কারোর সাথে আর গল্প করার একটুও সময় হবে না, সেটা একদমই ভালো লাগে না। যারা আসে তাদেরও ভালো লাগে না, যেমন যে আর আমারও একদমই ভালো লাগবে না, কারণ গল্পটা যদি নাই করতে পারলাম তাহলে আর কি হলো। তাই কালকে বেশি কিছু রান্নার ঝামেলা রাখবো না, খালি ভাত ডাল করে নিতে পারলেই হলো। ডাল অবশ্য যদি লাগে তবেই করব, আর যদি দেখা যায় যে মাংস কিছুটা রয়ে গেছে তাহলে হয়তো ডাল আর লাগবে না, দুরকম মাছ আর মাংস দিয়েই হয়ে যাবে। আর চাটনি আর সিমাইয়ের পায়েস তো আছেই। আর আমাদের দুপুরে লাঞ্চের জন্য সমীরণ বানিয়েছে এই স্যালাডটা। কালকে যে কাবলি ছোলা সেদ্ধটা ছিল ওটা কিছুটা এক্সেস ছিল, তো সেটা দিয়ে আমরা লাঞ্চে আজকে স্যালাড খেয়ে নিলাম, কারণ রাত্রিবেলা হেভি খাওয়া হবে মাটন টাটন, তার জন্য দুপুরবেলাটা একটু লাইট খেলে শরীরটা ভালো থাকবে, সেসব বুঝে খেতে হয়। বয়স বাড়ছে আস্তে আস্তে না, সময়ের সাথে সাথে। আর এখানে আমি বেশ কিছু ডিম সিদ্ধ যে করে নিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমীরণ ফ্রি ছিল, তো ও বললো একটুখানি ডিমটা আমার সাথে ছাড়াবে। অ্যাকচুয়ালি ডিমটা দিয়ে যেটা বানাবো সেটা হলো একটা ডিমের একটা স্টাফিং মতো স্যান্ডউইচের, মানে স্যান্ডউইচ স্প্রেড টাইপের, যেটা আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম অলরেডি কেটে ফুড প্রসেসরে দিয়ে রেখেছি। এখন ডিমটা ছাড়িয়ে ডিমটা দেবো। এই যে স্টাফিংটা, এটা কিন্তু হাতে কুচিয়ে করলে সবচেয়ে ভালো হয়, মানে পেঁয়াজ ক্যাপসিকামটাকে হালকা করে চপ করে হাতে, আর ডিমটাকে এক চপারে হোক বা হাতে ছুরি দিয়ে হোক ছোট ছোট চপ করে নিলে সব থেকে ভালো হয়। কিন্তু এখন আমার তাড়াহুড়ো আছে, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করতে শেষ করতে হবে, তো আমি সবই ফুড প্রসেসারে দিয়ে দিচ্ছি, তাহলে মানে ইজিলি হবে আর খুব তাড়াতাড়ি টাইম সেভিং হবে। প্রথমে ভাবছিলাম গোটাই ডিমগুলো দেবো, তাহলে যদি বাই চান্স মানে না হতে হয় ভালো করে, তো তার জন্য আমি একটা ছোটো ছুরি দিয়ে 4 টুকরো করে দিয়ে একটু ফুড প্রসেসারে ঘুরিয়ে নেবো।
আর তারপরে এটার মধ্যে দিয়ে দেবো বিভিন্ন রকম সস। এই সসগুলো যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যেতে পারে। আমি এখানে টমেটো সস, একটু ককটেল সস, একটু মেয়োনিজ, একটু মাস্টার্ড সস, একটু ইভেন ইন্ডিয়ান মশলাও একটু দিচ্ছি, লাইক জিরে ভাজার গুঁড়ো, চাট মশলা এসবও একটু দিয়েছি, গোলমরিচের গুঁড়ো এসব। আর এখন হয়ে গেছে ইভিনিং, আমার বন্ধুরা চলে এসেছে, তো আমি ওখানে চা বসিয়ে দিয়েছিলাম। আমাদের দুপুরে লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমরা এখন চা খাবো না, তো ওদের জন্যই চাটা বানালাম। আর এখানে আমি সিঙ্গারা দেবো। এই তেঁতুলের চাটনিটা আমার ঘরে বানানো, কিন্তু সিঙ্গারাটা অবভিয়াসলি ঘরে বানানো নয়, কারণ আজকে আমার আর সময় ছিল না। আমি জানতাম এটাই হবে, কারণ ঈশানকে নিয়ে করলে ওর মুডের ওপর ডিপেন্ড করে কাজ করতে হয়, তো সবসময় সবটা হয়ে ওঠে না। তো একদম মিনিমালিস্টিক আয়োজনই আমি করেছি। আর সিঙ্গারাটা হলদিরামের ফ্রোজেন সিঙ্গারা, যেটা আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি, কারণ ওটাতে লেখাই ছিল বেকও করা যেতে পারে, ডিপ ফ্রাইও করা যেতে পারে। আর আমরা এটা আগে এনে খেয়ে দেখেছি, এয়ার ফ্রায়ারে ভাজলেও বেশ ভালো খেতে হয়। তো যাই হোক, এখন সবাই গল্প করছে। আর আমার মাংসটা কিন্তু কড়াইতে আমি প্রায় 2.5 ঘন্টা মতো রান্না করার পরেও, কষানোর পরেও ওটা দেখলাম একটু শক্ত আছে, তো আমি প্রেশারে দিয়ে একটু সিটি দিয়ে নিলাম, কারণ ভালো করে নরম করে সেদ্ধ না হলে কিন্তু মাংস যত রান্নাই ভালো হোক টেস্ট হবে না, ভালো লাগবে না। তো তারপরে আমি ওটাকে আবার কড়াইতে ঢেলে, আর এয়ার ফ্রায়ারে মাংসের আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আমি অলওয়েজ মাংসের আলু এয়ার ফ্রায়ারেই ভাজি, মাংস, ডিম, মাছের আলু বেশিরভাগ সময়। তো সেটাই এয়ার ফ্রায়ারে ভাজা আলুটা দিয়ে মাংসটা ঢেলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লাস্টে গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর এখন ঈশানকে রাত্রে ডিনার খাওয়াচ্ছিলাম, তো ওর যে মাছের ঝোলটা বানিয়েছিলাম ওটা ডিনারের জন্য, তো বানিয়ে খাইয়ে দিলাম। এখন আমরা গল্প করছি। আর ও আমার যে বন্ধু মানে সুকন্যাদি আর সুকন্যাদির ছেলে, ওরা বললো একটুখানি বাইরে গিয়ে ব্যাকইয়ার্ডটা আমাদের একটু ঘুরে দেখবে, তো সমীরণ তাই ওদের সাথে বাইরে গেছে। আর সুকন্যাদির হাজব্যান্ড মানে সুমনদা অ্যাকচুয়ালি এখানে এসেছে, ওরা আজকে এখানে এসেছিলো, কারণ সুমনদার এখানে যে কালী পুজোর প্রোগ্রামে আমরা কালকে গেছিলাম সেখানেই আজকে প্রোগ্রাম আছে, তো ওখানে অ্যাঙ্কারিং করছে সুমনদা, তো সেখানে চলে গেছে। তো সুমনদা চলে আসলে রাতে আমরা একসাথে ডিনার করব। আর তারই মাঝে ফাঁকে ওরা যতক্ষণে ব্যাকইয়ার্ড দেখছে আমি বানিয়ে নিয়েছি পোলাও। বাট কথা বলতে বলতে এত এক্সাইটমেন্টে যেটা ভুল হয়ে গেছে, কাজু কিশমিশ দিতে একদম কমপ্লিটলি ভুলে গেছি। বাট ওটা আর এখন কিছু করার নেই, কাজু কিশমিশ ছাড়াই আজকে বাসন্তী পোলাও খেতে হবে সবাইকে। আর এখন আমি ভাবছি ফিশ ফ্রাই, যেটা আমি একদমই বানাইনি, যেটা সুকন্যাদি করে এনেছে বাড়ি থেকে, আর এটা ছিল কমপ্লিটলি সারপ্রাইজড। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম ফিশ ফ্রাই বানাবো, কারণ পোলাও মাংসের সাথে ফিশ ফ্রাই ভীষণ ভালো লাগে, আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমি লাস্টে আর টাইম ম্যানেজ করতে পারিনি, তো ওটা একদমই হয়নি। তো জানি না কি করে, টেলিপ্যাথি বলতে পারেন। তো সুকন্যাদি দেখছি এটা বানিয়ে এনেছে, তো অনেকগুলো ফিশ ফ্রাই বানিয়ে এনেছিল। তো আমি এখন টপাটপ স্নান টান সেরে চলে এসেছি, একদম ভাজবো আর একটু স্যালাড বানিয়ে আমরা খেতে বসে যাব গরম গরম। আর আমি ফিশ ফ্রাইগুলো ভাজতে ভাজতে সুকন্যাদি ওদিকে বললো স্যালাডটা তাহলে কেটে নেবে, তো কি সুন্দর করে স্যালাডটা সাজাচ্ছে দেখুন। আর সুকন্যাদিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সুকন্যা স্ট্রিমিং ওয়ার্ল্ড, আমি যেটা লিঙ্ক আগের দিনই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম আগের একটা ব্লগে, তো আবারও আমি আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনারা যাতে চেক করতে পারেন। এই ইউটিউবের ব্লগিংয়ের হাত ধরেই কিন্তু আমার সুকন্যাদির সাথে পরিচয়। তো এইগুলোই কিন্তু সব থেকে বড় পাওয়া, মানে ইউটিউব থেকে আমি কিছু পাই না পাই, এই যে এরকম বন্ধু পেয়েছি, এর থেকে বড় পাওয়া কিন্তু আর কিছু হয় না। ইউটিউবের ভিডিওর কমেন্ট থেকে আজকের এই বন্ধুত্ব, আজকে ওরা আমাদের বাড়িতে এসেছে এবং থাকবে, এর থেকে বড় পাওয়া বোধহয় আর কিছু হতেই পারে না। গল্প করতে করতে অনেকটা রাতও হয়ে গেছে, সুমনদাও চলে এসেছে, আর এখন আমরা খেতে বসবো। টেবিলে সব সাজিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট বসে পড়ব। হোমমেড কাসুন্দি শুনো যতক্ষণ হাত দিয়ে ভালো করে না আরাম কর, তৃপ্তি হয় না। আমার মনে হয় না খাওয়া হচ্ছে না, আমি বিরিয়ানি পেটটা ভরলো না। আমি পারি যে কাটতে, কিন্তু সুমন সব বাইরে খায়, কিন্তু ঘরে তাহলে পিৎজাটা ওখানে এখানে নুডলসের মধ্যে মানে চপস্টিক দিয়ে খেয়ে এসেছে। আমি চপস্টিক আমি পারি না, খুব ভালো, আমিও পারি না, আমি একদমই পারি না, তুতে তুতে শেষ। ফোক অনেক
কালকে ডিমের যে স্যান্ডউইচ স্প্রেডটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়েই এখন আমরা স্যান্ডউইচ বানিয়ে নিলাম। সুকন্যা দিয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। তো আমি ও পুরো লাগিয়ে লাগিয়ে করে দিল, আমি জাস্ট গ্রিল করে ওকে দিয়ে দিলাম, আবারও পিস করেও টুকরো করে দিচ্ছে। আর এখানে আমি দার্জিলিং চা ভিজিয়ে দিয়েছিলাম, তো চা স্যান্ডউইচের সাথে আমরা সকালবেলা চা খাচ্ছি। ঈশানকে এখন খাইয়ে দিচ্ছি। আমাদের খাওয়াটা হয়ে গেছিলো, বাট ঈশানকে সকালে দুধ খাওয়ানোর পরে ও ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে ওর ডায়পার চেঞ্জ করে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে চলে এসেছি। এখন ও সকালে ব্রেকফাস্ট খাচ্ছে। হ্যাঁ, এটা সেকেন্ড, হ্যাঁ, ভেরি গুড। এই যে ঈশান, Who got hit? বেশ অনেকটা সময়ের পরে আমি একটু ভিডিও শ্যুট করেছি। এটা আমাদের দুপুরের লাঞ্চ টেবিল, দুপুরের খাওয়ার ভিডিও। তো সেটাই একটুখানি শর্টস তুলে রেখেছি, কারণ এই দিনগুলো চলে যাবে, এই মেমোরিজগুলোই রয়ে যাবে। এই যে ওরা এসেছিল আমাদের বাড়িতে, এটা ঈশানের প্রথম দিওয়ালি ছিল। তো এই যে মেমোরিজগুলোতে কী কী করেছিলাম, এইগুলো পরে যখন ভিডিও দেখবো খুবই ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটার পরে আমি আর কিছু শ্যুট করিনি, নেক্সট ডেতে চলে যাচ্ছি। এটা হলো সানডে সকালবেলা, এখন অ্যারাউন্ড 11:30-12টা মতন বাজে। তো আমরা চলে এসেছি নেহাদিদের বাড়িতে। নেহাদিকে আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন, এখানে দেখে চিনতেও পারবেন হয়তো। তো ওদের আজকে গৃহপ্রবেশ বাড়ির, তো সেখানেই চলে এসেছি। আর করেছে অসম্ভব ভালো আয়োজন, সমস্ত রান্নাবান্না কিন্তু ওরা নিজেরাই করেছে। তো মিষ্টি থেকে শুরু করে চাটনি থেকে শুরু করে এভরিথিং, শুরু থেকে শেষ অবধি একদম ওরা নিজেরা করেছে। খুব ভালো হয়েছিল প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রান্না। আমরা ভীষণ এনজয় করেছি দিনটা। তো ভাবলাম ওটার কিছু শট আপনাদের সাথে শেয়ার করি। সবাই খানা মানে আমি দিলাম, খাওয়া শুরু। এবার সিরিয়াল জায়গা রাখো, সিরিয়াল জায়গা রাখো। এটা আরেকটা শাড়ি যেটা এই পোলাও পড়া যেটা ইচ্ছা যেটা তোমার মেয়ে আমাদের ভালোই রাখবে। তোমার মেয়ে সবাই খাচ্ছে। আর ওখানে গিয়ে কিন্তু ঈশান আমাদের কোলে কম ছিল, সবার কোলে বেশি ছিল। তো এবং সবার কোলে ভীষণই কমফোর্টেবল ছিল। ওদের নতুন বাড়ির গৃহপ্রবেশ, পুজো এবং খাওয়া দাওয়া সব কিছু ভীষণ ভালো হয়েছিল। ওদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শেষ করব। আশা করব আপনাদেরও দেওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা সব খুব ভালো কেটেছে। আজকের মতন আমি এখানেই ব্লগটা এন্ড করছি। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। আর নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আমি আবার ফেরত আসবো। টিল দেন, take care and stay tuned for the next.